নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলিক্যানভাস। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা চলে এসেছি নর্থ গ্যালারিতে। এখানে চলছে পেট্রিজোর শিল্প গোষ্ঠীর এই শিল্প গ্রুপের একটা প্রদর্শনী। যে প্রদর্শনী শুধুমাত্র যে কিছু শিল্পকর্ম, কিছু স্কাল্পচার, কিছু ছবিকে তুলে ধরছে তা নয়। এই প্রদর্শনী প্রকৃতি নিয়ে, পরিবেশ নিয়ে বার্তা দিচ্ছে, পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে। তাই এদের ছবির পাশাপাশি, স্কাল্পচারের পাশাপাশি কিন্তু শিমুল গাছের বীজ মাটিসহ রাখা রয়েছে। সেই সম্পর্কে আমরা গল্প শুনব। এই গ্রুপ তৈরির গল্প, শিল্পীদের শিল্পী হয়ে ওঠার গল্প, আর তাদের এই পরিবেশ নিয়ে তৈরি করার নতুন ইনিশিয়েটিভ, সবটা নিয়েই আমরা শুনব। চলুন আমরা সরাসরি এবার শিল্পীদের সাথে কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপের ফাউন্ডার এবং অন্যতম শিল্পী জিৎ গাঙ্গুলি। ওনার থেকে আমরা এই গ্রুপ, এই প্রদর্শনী এবং ওনাদের একটি বিশেষ ইনিশিয়েটিভ আছে যেটা ওনারা বেশ কয়েক বছর ধরে চালাচ্ছেন, সেইগুলো নিয়ে ডিটেলসে জানবো। নমস্কার জিতা, আমাদের ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমরা আসছি ডিটেলস আলোচনায়। সবার আগে এই গ্রুপ তৈরির গল্পটা একটু যদি বলেন। দলটি যখন আমরা তৈরি করি 2020 সালে প্রথম আমরা এটাকে নিয়ে ভাবতে শুরু করি, কারণ করোনার সময় সবাই যখন বিচ্ছিন্ন হয়ে পড়ছি একে অপরের থেকে, গৃহবন্দী অবস্থায়, প্রদর্শনীও প্রায় দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগও হচ্ছে না। তো 2022 সালে যখন লকডাউন পর্ব শেষ হলো, 21 সালে দ্বিতীয় লকডাউন পর্ব, তারপর আমরা একটা প্রদর্শনীর পরিকল্পনা করি যে আমাদের সাথে যাদের 20 সালের আগে পর্যন্ত যোগাযোগ ছিল, যারা আমরা একসাথে প্রদর্শনী করতাম, তারা একত্রিত হয়ে একটি প্রদর্শনী করব। সে মর্মে একটি প্রদর্শনী আমরা তৈরি করি। এবার লকডাউন পর্বটিকে আমার পরিকল্পনা যেটা ছিল সেটা হচ্ছে খরা পর্ব, দীর্ঘদিন একটা গ্রীষ্মের মতন। তারপরে আমাদের প্রদর্শনীটিকে আমি ভেবেছিলাম যে বৃষ্টির যেমন একটা গন্ধ, সুবাস বের হয়, সোদামাটির গন্ধ, তাই দলের নাম হবে পেট্রিকর, সোদামাটির গন্ধ। সেই রকমই দলটিকে তৈরি করা হয়। আমরা কিছুজন মিলে দলটিকে, প্রথমে আমি কিছুজনকে আমার আমন্ত্রণ জানাই যে এই আমরা দলের পরিকল্পনা করছি, যেখানে আমরা ছবি আঁকা এবং ভাস্কর্য নিয়ে প্রদর্শনী করব একাডেমিতে। প্রথম প্রদর্শনী একাডেমি সেন্ট্রাল গ্যালারিতে হয়। এবার প্রদর্শনী যখন হয়, পুরোটা নিয়ে একটু অন্যরকমভাবে আলোচনা বা ভাবনা চিন্তাটা ছিল। উদ্বোধন হবে, উদ্বোধন কিন্তু পেট্রিকরের উদ্বোধন কখনো প্রদীপ জেলে বা ফিতে কেটে হয় না। জেনারেলি যেভাবে প্রদর্শনীগুলো উদ্বোধন হয়ে থাকে, যতজন অতিথি থাকবেন সেই মতন তত কোণার একটা টপ বানানো হবে। ধরুন 3 জন যদি অতিথি থাকেন তো 3 কোণা একটি টপ হবে, 4 জন অতিথি থাকলে 4 কোণা টপ হবে। টপটি আলাদাভাবে নির্মিত হবে, তার পুরো বডিটা হবে সাদা রঙের। অতিথিরা যদি তিনি সাহিত্যের হন, তার শব্দ রেখে যাবেন, শিল্পী হলে সেই ছবি এঁকে যাবেন, এবং ওই গাছসহ টপটি প্রদর্শনীর 6 দিন বা 7 দিন ডিসপ্লে হবে এক্সিবিশনের মধ্যেই। এবছরও তাই হয়েছে, যে গাছটি এবছরও ডিসপ্লে হচ্ছে এভাবেই। এটি একটি। এবং আর একটি পরিকল্পনা আমরা করেছিলাম যে আমাদের প্রদর্শনীতে কোনো মন্তব্যের খাতা থাকবে না। মন্তব্যের খাতার পরিবর্তে থাকবে শিমুল গাছের বীজ মাটিসহ। এটি শিমুল গাছটি আবার একটু ভাবার বিষয় আছে যে এত গাছ থাকতে শিমুল গাছ কেন। 2022 সাল থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর আমাদের প্রদর্শনীতে খামসহ মাটি এবং শিমুল গাছ রাখা থাকে। প্রত্যেক দর্শককে আমরা অনুরোধ করি যে আপনারা এই খামটি সংগ্রহ করে এখনও এই শহরের বুকে যেটুকু মাটি পড়ে আছে ফেলে দিন, গাছ তৈরি হোক। এই বছরও প্রায় 2000-এর ওপরের আমরা বীজ ছড়িয়ে ফেলতে পেরেছি। আশা করছি আরও 2 দিন এখনও বাকি রয়েছে, আরও ছড়িয়ে ফেলতে পারবো। এই বছরের প্রদর্শনীতে 10 জন ছবি আঁকা এবং ভাস্কর্যের সাথে যুক্ত প্রেমিক মানুষেরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গা থেকে আছেন, কলকাতা আছে, হাওড়া আছে, বীরভূম আছে, নর্থ বেঙ্গল আছে। এখানে আপনার দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবি দুটোর গল্প যদি আমাদের একটু বলেন। আচ্ছা, আমাদের দলের আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রত্যেক বছর বিষয়ভিত্তিক এক্সিবিশন করি। গত বছর আমরা রবীন্দ্রনাথে করেছিলাম। এই বছর আমাদের পরিকল্পনা ছিল শৈশবের স্মৃতি নিয়ে। প্রত্যেকে আমাদের যতগুলি কাজ আছে প্রত্যেকে শৈশবের স্মৃতিগুলোকে নিয়ে। তো আমার শৈশবের স্মৃতির মধ্যে আমি ফড়িংকে ব্যবহার করেছি। তো আমার ছবির মূলত দুটো ছবি এখানে ডিসপ্লে হয়েছে। তো ফড়িং এক বিচিত্র প্রাণী, বিচিত্র পতঙ্গ। আমি পরবর্তীকালে পড়াশোনা করতে গিয়ে জানলাম যে এর জন্ম ডাইনোসরেরও আগে, প্রায় 1 ফুট আয়তনের তখন ফড়িং পাওয়া যেত, ঠিক আছে। তো এত বছর ধরে বেঁচে রয়েছে, সেই জন্য তাকে ড্রাগন ফ্লাই বলা হয় ফড়িংকে। তো এই ফড়িংগুলোর ডানা অনেক দিন
মানে শরীরটা নষ্ট হয়ে যাওয়ার পর ডানাগুলো থাকে, সেই ডানা আমার চুলের মধ্যে যেন আটকে আছে, এটা ফড়িংয়ের ডানা নিয়ে একটা। আরেকটা এদিকে যেটা আছে সেটা হচ্ছে একটি মৃত ফড়িং, সে আমার থেকেও যেন বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি সেই যেন খাঁচায় বন্দি আছি, সে সুতোটা ধরে আছি, কিন্তু ফড়িংটির ওই বোধ আমার কাছে আজকে অনেক বেশি বড় আমার তুলনায়। এটি হচ্ছে আমার ছবি, আমার কাজ। অসাধারণ। পরের প্রশ্ন হচ্ছে যে আপনি পার্টিকুলার কোন ধরনের মিডিয়াম ইউজ করেন? আমি জেনারেলি অ্যাক্রিলিক করি, তো এইবারে আমি যে মাধ্যমটি ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল, ঠিক আছে। অয়েল প্যাস্টেল করার মূলত আমার যেটা ইচ্ছা ছিল যে যেহেতু শৈশবের স্মৃতি নিয়ে করছি, একটা ধারণা আছে যে বাচ্চাদের বোধ হয় প্রথমে অয়েল প্যাস্টেলে ছবি আঁকানোতে হয়, প্রত্যেক ওই যারা ছবি আঁকা শেখান তারা এটাই করে থাকেন। তো অয়েল প্যাস্টেলটাকেও আমি সেভাবে যদি একটু অন্যভাবে ব্যবহার করা যায় এবং সেটাকে যে সিরিয়াস পেন্টিংয়ে করা যায়, যে সেটা শুধুমাত্র বাচ্চাদের আঁকার মাধ্যম নয়, সেই জন্য আমার মাধ্যম হিসেবে অয়েল প্যাস্টেল কাগজের ওপর আছে। আচ্ছা, শেষ প্রশ্ন এটাই করব আপনাকে যে এখানে যেহেতু গ্যালারিতে এক্সিবিশন মানে একটা ছবি বিক্রির ইনিশিয়েটিভ থাকেই, সেটার সঙ্গে আপনাদের আরও একটা পরিবেশমূলক ইনিশিয়েটিভ আছে। এই দুটো বিষয়ে দর্শকদের উৎসাহ কতটা পাচ্ছেন বা কলকাতা আপনাদেরকে মার্কেট কতটা দিতে পারছে? ছবির বাজার নিয়ে নতুন করে বলার কিছু নেই, ছবির বাজার মন্দাই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু ছবির বাজার মন্দা আমি বলবো না, ছবির বিষয়ে মিডিয়া হাউসরাও একটু নাক সিটকায়, তারা আসেন না, ঠিক আছে। গণেশ পাইনের একটা খুব মূল্যবান কথা আছে যে তৃতীয় শ্রেণীর কবিকে মানুষ চেনে কিন্তু প্রথম শ্রেণীর চিত্রশিল্পীকে চেনেন না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এখানে ফ্রিতে এক্সিবিশন যেহেতু হয়, সেই জন্য মানুষ দেখতে কমই আসেন তুলনায়, যতটা দেখতে বেশি আসেন কিন্তু গুরুত্ব কম দেন। তো কেনার ব্যাপারটা তো আরও এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে, ঠিক আছে। আসছেন না তা নয়, আসছেন, জানছেন, যোগাযোগও হয়তো ব্যক্তিগতভাবে কারো কারোর সাথে করেওছেন অলরেডি, ঠিক আছে, তবে খুবই কম পরিমাণে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কিন্তু আজকে আরও বেশ কয়েকজন শিল্পী রয়েছেন, চলুন একে একে এবার তাদের সবার সাথে আমরা কথা বলে নেব। এখন আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে শিল্পী নিতাই সামন্তকে। আপনার কাজে প্রথমেই যে জিনিসটা প্রচণ্ডভাবে চোখে পড়ছে সেটা হচ্ছে লাল রং এবং খুব মানে জল রঙের খুব সুন্দরভাবে মিক্স করে একটা ইউজ। তো এই গল্পটা যদি একটু বলেন। না, অ্যাকচুয়ালি রেড কালারটা কেন নেওয়া হয়েছে, রেডের অনেক মিনিং আমরা পেয়ে থাকি আর কি, যে একটা আবেগের রং, একটা প্রতিবাদের রং, আনন্দের রং, সেই সঙ্গে ভালোবাসার রং, একটা এগিয়ে যাওয়ার মতো কালার থাকে। তো বাচ্চাদের খেয়ে হয় ছোটোবেলায় অনেক কিছু জিনিস একসঙ্গে থাকে, তার খেলাধুলার ভালোবাসা থাকে, তার উচ্চাকাঙ্ক্ষা থাকে এগিয়ে যাওয়ার জন্য। যেমন প্লেনটাকে নেওয়া হয়েছে, মনে হয় যেন আমরা ছোটোবেলায় তো প্লেন সম্বন্ধে ধারণা কারোর থাকে না, কিন্তু ওই প্লেন যখন উড়ে যায় মনে হয় যেন আমরা ওর উপরে উঠে বসতে পারি। প্যারাশুটটা যখন ছোড়া হয় তখন আমরা নিজেদেরকে পাখি বলে মনে করতে পারি, যেহেতু আমাদের ডানা নেই কিন্তু ওড়ার ইচ্ছাটা খুব সুন্দর আছে আর কি। এখানেও একটা সুন্দর মজা আছে যে অনেকগুলো প্যারাশুট উড়ে আছে, যেমন একটা কিন্তু নিচে পড়ে আছে। পড়ে থাকাটা কি হচ্ছে, অনেকে আমরা স্বপ্নগুলো আনি বটে কিন্তু হয়ে ওঠে না। যেমন আমার স্কাল্পচারে হাত খুব ভালো ছিল স্যারেদের কথার, কিন্তু স্কাল্পচার আমার হয়ে ওঠেনি, সেটা ধামাচাপা পড়ে গেছে। তো প্যারাশুটের অনেক ফুটো, অনেক দুঃখ দুর্দশার মধ্যেও আমাদের সেই জীবনগুলো চলে বলে সব প্যারাশুট উঠতে পারে না, কিছু কিছু প্যারাশুট উঠতে পারে, সেইভাবে ওকে দেখানো হয়েছে আর কি। আর ফুটবল খেলা তো ওটার নতুন করে কিছু বলার নেই। এখন দেখলে আমাদের খুব কষ্ট হয় যে মাঠে কাদা আছে আর ছেলে নেই। আমাদের মনেই হয়েছিল যে না, একটা সাবজেক্ট দিলে সবাই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ওই জিনিসটাকে দেখুক। যেমন চাইল্ডহুড নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকজনের কাজ আলাদা, ধরন আলাদা, কিন্তু একটা জিনিসই বোঝাতে চেষ্টা করেছে। আমার এই কাজটি নিয়ে ছিল প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরকেই নেওয়া হয়েছিল, যে ছেলেবেলা নিয়ে, যেহেতু গত বছর রবীন্দ্রনাথকে নেওয়া হয়েছিল। তো ওইটা খুঁজতে খুঁজতে অমূল দইওয়ালাটাকে মনে হলো যে ওই যে আওয়াজটা ছোটোবেলায় শোনা, সেটা আমার প্রয়োজনীয় জিনিসের হকার হতে পারে বা নাও হতে পারে, কিন্তু ওই ডাকটা শোনার জন্য যেহেতু ওরা পার্টিকুলার একটা সময়তে আসে, তো মনে হয় যেন কানটা ওই দিকে পাতা থাকে। সেই গানটা মানে সেই সুরটা, রবীন্দ্রনাথও যেমন বলেছিল, দইওয়ালা তোমার ডাকটা কি সুন্দর, তুমি আমাকে শিখিয়ে দেবে। তো কান যেন আমাদের সেই দিকে থাকে, সেই যে আওয়াজটা
সত্যিই কিন্তু যে কোনো বড় গাইয়ের থেকেও মনে হয় যেন আপন, এইভাবে করা হয়েছে। বেশ, অনেকখানি গল্প শুনলাম। তো এই গল্প শুনে আমার মনে যে প্রশ্নটা জাগছে সেটা হচ্ছে, কাগজের প্লেন, কাদামাঠে ফুটবল, গুলি খেলে টাকা কামিয়ে সেই টাকা দিয়ে রং কেনা থেকে আজকের এই আসার জার্নিটা, এই গল্পটা কিন্তু আমরা এবার শুনবই, কারণ এটা থেকে একটা প্রচণ্ড ইন্টারেস্ট গ্রো করছি। আজকে এই মানে ওই আমাদের খুবই অবস্থা, যখন ছবি আঁকা শুরু করি তখন বাবা বলেছিল, বাবা ছবি এঁকে কী হবে, তখন যদি একটা কাপড়ও বুনিস সেটা কিন্তু লোকে নেবে, মানে দরকার, বা যদি গাছ চাষও করিস লোকে খাবে, ছবি কী দেখবে। তখনকারে তো এটা কনসেপ্টই ছিল না যে কেউ ছবি আঁকবে বা ছবি করবে। তখন কি যেন মনেই হয়েছিল, না আমাকে ছবিটাই আঁকতে হবে। তো সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে আসা, যে ওই বললাম গুলি খেলে করা, তখন বই বাঁধিয়ে ইনকাম করা, সব কিছু, দেয়াল লেখা থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নেই যেগুলো আর্ট রিলেটেড, সেগুলো আমি করেছি। সেখান থেকেই এগিয়ে এসেছি। তারপরে এক সময় মনে হচ্ছিল কলেজে পাবো না চান্স, শেষ মুহূর্তে আমি বেঙ্গল ফাইন আর্ট কলেজে চান্স পাই, মানে সেও অনেক শেষ করে ওই গুলি খেলেই। সত্যি এটা কেউ বিশ্বাসই করবে না যে তখনের গুলি খেলে বই বাঁধিয়ে দেয়াল লিখে 10,000 টাকা জন্মেছিলাম, কারণ ফিজটা অনেক ছিল না টাকাটা। সেটাও ওই শেষমেশ জমি বন্ধক দিয়ে আমাকে ভর্তি করানো হয়েছিল আর কি। তো আর্ট কলেজে ভর্তি তো হলেন, জীবনে এমন কোনো মাইলস্টোন এরপরে এসেছে যেটা হঠাৎ করে যেন শিল্পী জীবনটাকে একটু পাল্টে দিয়েছে? হ্যাঁ, সেটা হয়েছিল যখন একাডেমিতে আমার ছবি সিলেক্ট হয়। প্রথম ছবি দিয়েছি, ইংরাজি আমি খুবই দুর্বল, ছবি সিলেক্ট হয়েছে এই পর্যন্ত, বাড়িতে চিঠি গেছে, ভাইপো বলছে তোমার একটা চিঠি এসছে, তখন আমি কলকাতায়, বলছি হ্যাঁ আমি জানি তো আমার ছবি সিলেক্ট হয়েছে। এখানে দেখে গেছি, লিস্টে নাম ছিল, ওটা যে অ্যাওয়ার্ডের লিস্ট ছিল আমি দেখিনি। আমি চিরকালই লাস্ট বেঞ্চের ছেলে, তো আমরা পিছন থেকে নাম দেখতে শুরু করি, নেই, উপরে গিয়ে দেখলাম আমার নাম আছে, নাম দেখেছি তো ব্যাস, ও হয়ে গেছে, আমার ছবি সিলেক্ট হয়েছে, প্রথম ছবি সিলেক্ট হয়েছে। ওই ছবিটা তৈরিরও গল্প দুর্দান্ত, সেটা 5 ঘন্টা লেগেছিল মধ্যপ্রদেশে গিয়ে ছবিটা আঁকতে। আমার বন্ধু আমাকে নিয়ে গেছিলো ছবিটা আঁকাতে, যে আমার দিয়ে চলে আসবে, আমি স্টাডিটা করবো, ওয়াটার কালার করছি। এবার করতে ড্রয়িং দেখে ওর কী মনে হয়েছে, আরে হ্যাঁ বৃষ্টি পড়ছিল একটু, ও দাঁড়িয়ে গেছে। এবারে কাজটা আমি এক মনে করে গেছি 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা পরে যখন আমি পিছন ফিরে দেখলাম ও দাঁড়িয়ে, কিন্তু যাসনি, কথা বলিস না, কাজটা কর। তো 5 ঘন্টা পুরো লেগেছিল কাজটা করে, এখানে দিয়েছিলাম, সিলেক্ট হয়েছিল, অ্যাওয়ার্ডও পেয়েছিল। এবং সুনীল দাস স্যার ছিলেন সেবারে বিচারকের দায়িত্ব, তো উনি তখনই ছবিটা কিনে নিয়েছিলেন। আমি এবারে ঢুকেছি যখন ছবি দেখতে এসেছি, দুর্ভাগ্য যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি জানি না, তখন আমাদের ওই পার্ক স্ট্রিটের ওই গ্যালারিটায় আমাদের শো চলছিল কলেজের, আমি ওখানে মজা করছি বিন্দাস, আর এখানে আমার নামে ডাকছে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। যাই হোক, আমি তারপরে এলাম যে 3টায় খোলে, ওপেনিং যে আগে হয় কিচ্ছু জানা ছিল না, যেখান থেকে এসেছি আমাদের ছবি সম্বন্ধে ধারণাই কিছু ছিল না। ছবি নিয়ে ওখানে গেট দিয়ে ঢুকছি, সোজা দেখি না আমার ছবি ওখানে। এবারে ওখানে লাল টিপও আছে, বিক্রি যেহেতু হয়ে গেছে, সোল্ড লেখা রয়েছে। সোল্ড মানে তখনও জানি না মানে কী অবস্থা আমার ইংরাজির। আমার বান্ধবী ছিল, তাকে বলছি ওই শোন এখানে আমার ছবি দেখ। বলছি দেখ এখানে কী লেখা রয়েছে। বলছি বেটা তুই অ্যাওয়ার্ড পেয়েছিস, এই সোল্ড মানে কী রে? বলছি তোর ছবি বিক্রি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মানে প্রথম। তারপরে বিড়লাতেও সিলেক্ট হয়েছে, ক্যামলিনেও এই রেড নিয়েই কাজ করেছিলাম, সেটা মুম্বাইতে গিয়েছিলো। তো ওখানেও সবার প্রশ্ন ছিল যে কি পেপার ইউজ করেছি আমি, যে আমার হ্যান্ডমেড পেপার। আর লাল রঙটা ক্যামেল, যে ক্যামেলে এই লাল হয়, নিশ্চয়ই হয়। মানে ওরা বিশ্বাসই করতে চাইছে না যে ক্যামেল ওয়াটার কালারে এই রেডটা আনা সম্ভব। হ্যাঁ, আর পাতি হ্যান্ডমেড পেপার। ওরা জিএসএম জিজ্ঞাসা করছে, জিএসএমটা কীরকম? বান্ধবীকে যে জিএসএম মানে যে পেপারের থিকনেস, আমি ভাই জানি না। তো ওখানে কাজটা দেখে ওরা বলেছিল ভালো, আর আমার মা বলেছিল ভালো কাজটা, আমার বন্ধু বলেছিল ভালো কাজটা, কারণ ওটা ফেদার কক নিয়েছিল, ওটাও ছেলেবেলারই কাজ ছিল। আমরা পেয়ে গেছি পেট্রিচর গ্রুপের আরও একজন শিল্পী, দেবব্রত ব্যানার্জিকে। প্রকৃতি থেকে এতটা ইন্সপায়ার্ড ছবিতে, এর পেছনের কারণটা কি? আমি ছোটোবেলাতে একটু প্রকৃতির মধ্যেই থাকতাম, কারণ আমার বড় হয়ে যাওয়া একটা গ্রামে, এক নদীর একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, সেখানে গঙ্গাটা খুব কাছে থাকতো এবং আমি সেখানে স্নান করতে যেতাম। আমি ওরকম দেখতাম মাঝিরা মাছ ধরছে, সাঁতার কাটছে আমার মতন কেউ ছেলে, আমি হয়তো তাদের সঙ্গে সাঁতার কাটলাম, এমনও কিছু ছবি আছে।
এইগুলো আমাকে খুব টানতো, আমার গঙ্গা আমাকে খুব টানতো, যেহেতু ওই প্রত্যন্ত জায়গার সামনে দিয়ে গঙ্গা বইতো, ওই জন্য প্রকৃতি আমাকে ভীষণভাবে আপ্লুত করতো ছোটোবেলা থেকেই। আর একটা কি, আমি পরবর্তীকালে যখন আর্ট কলেজে যাই এবং তারও পরে আমি বিভিন্ন প্রকৃতির মধ্যে যেতে শুরু করি। আমি পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় যাই, ট্রেক করতাম, ঘুরে বেড়াতাম। আমার মধ্যে এইগুলোই এসে গেছে, আস্তে আস্তে প্রকৃতি আমার জীবনের সব কিছু হয়ে গেছে। আর এখানে ছবিগুলো সাদা কালো, সাদা কালো মানে হচ্ছে জীবনের সব রং নিয়ে হয় সাদা, আর সব রঙের চলে যাওয়া মানে কালো। সাদা কালো দিয়ে ছবি আঁকাটা একটু অন্য মাত্রা মনে হয়, আর জীবনের শৈশব কিন্তু আমাদের সাদা কালোতেই থাকে। ওই জন্য এই ছবির প্রধান রং হচ্ছে কালো এবং সাদা। আচ্ছা, এই গ্রুপের সাথে কিভাবে আলাপ আর তার সাথে কতটা মিশে যাওয়ার পরে এই এক্সিবিশন একত্রে একই টপিকে এতজন শিল্পী মিলে এই এক্সিবিশনগুলো করা? এখানে মোটামুটি 10 জন শিল্পী আছেন, আমি একজন এখানকার সিনিয়র মেম্বার। এবং এখানে জিৎ গাঙ্গুলি আমাকে যখন বলল যে পরবর্তীকালে আমাকে এখানে জয়েন করার জন্য, আমি ঠিক আছে, খুব ভালো সংস্থা, ভালো গ্রুপ, আমি এদের সঙ্গে আপ্লুত হয়ে জড়িয়ে পড়লাম এবং আমার কাজকে ওরা ভীষণভাবে সম্বর্ধিত করলো এবং প্রশংসিত করলো, এবং সবাই বলছে ভালো, ঠিক আছে। কিন্তু সবাই ভালো লাগার থেকে যখন আমার কিছু সৃষ্টিমান লোকেদের ভালো লাগে, সেটা মনে হয় বেশি ভালো লাগবে এবং সবার কাছে আমি আনন্দিত থাকবো। এই গ্রুপ নিয়ে কথা হলো, ওনার যে পার্টিকুলার জনারটা সেটার উপরেও বেশ অনেকটা কথা হলো, কিন্তু এগুলো শুরু যেখানে, অর্থাৎ প্রথম ছবি আঁকার শুরুটা, সেটা কিভাবে, আর সেখান থেকে আজকে এই রাস্তায় এসে পৌঁছানোটা কিভাবে? ছোটোবেলায় প্রথম শুরুটা কিন্তু আমার ওই গ্রামের বাড়ি থেকেই। তখন আমার বাড়িতে দুর্গা পুজো হতো, কালী পুজো হতো। আমি একটি জমিদার বাড়িতে বড় হওয়া, আমার সেই ঠাকুরের এক মেটে করতে আসতো, দু মেটে করতে আসতো, তারপর যখন রং চাপাতো আমি কুমোরদের সঙ্গে থাকতাম। আমার শুরুটা ওইখান থেকেই, তাদের রং দিয়েই প্রথম শুরু, ঠাকুরের গায়ে রং দিতাম। পরবর্তীকালে যখন আমার বাড়ির লোকজন দেখলেন যে এ তো ছবি আঁকে বেশ নজর আছে, তখন তারা হয়তো প্রথম ক্যামেলের ওই প্যাস্টেল রংটা কিনে দিয়েছিলেন। এইভাবেই আমার শুরু। পরবর্তীকালে হাওড়ায় আসি, আমার বাড়ি মেন বাড়ি হাওড়ায়, এবং তারপর ওখান থেকেই আমি আর্ট কলেজে ভর্তি হই, রবীন্দ্রভারতী মাস্টার্স। এবং ওই সময় আমি যা কিছু পেয়েছি, বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি এবং আমাদের বড় হওয়া, এইভাবেই চলে যাওয়া। বেশ, দেবব্রতবাবুকে শেষ প্রশ্নটা আমি যেটা করব সেটা হচ্ছে, একজন সিনিয়র শিল্পী হিসেবে যারা উঠতি শিল্পী, যে সমস্ত ছেলেমেয়েরা এখন এদিকে আসতে চাইছে, তাদের জন্য কি বার্তা আপনার? তোমাদের প্রথম কাজ হবে ছবিটাকে জানা। অনেকে প্রথমেই ছবিটাকে না জেনে ভেঙে ফেলো, তা করলে হবে না। আগে তোমাদের মাধ্যমগুলো সম্বন্ধে সম্যক ধারণা করতে হবে। জল রং, তেল রং, অ্যাক্রিলিক, সব মাধ্যমের সম্যক ধারণা না থাকলে, আর ড্রয়িং যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। ড্রয়িংটাকে তোমাদের ঠিক করতে হবে, আর তারপর সেইটাকে আস্তে আস্তে জানতে হবে। জানার পর যদি কেউ ভাঙতে চাও ভাঙবে, কেউ অ্যাবস্ট্রাক্টে যাবে, কেউ রিয়েলিজমে যাবে, যার যেটা ইচ্ছে যাবে। কিন্তু তোমার জানাটা যদি সঠিক হয়, তবেই তুমি ছবিতে থাকতে পারবে। নাহলে তুমি 100 লক্ষ লোকের মধ্যে কিছুতেই দাঁড়াতে পারবে না, থাকতে পারবে না। এই আমার তোমাদের কাছে জানানো। অনেক ধন্যবাদ দেবব্রতবাবু। প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে ছবি আঁকার যখন শুরু হয়, সেখানেও কিন্তু সাদা কালো শেষ কথা বলে। এক্ষুনি যেটা আমরা দেবব্রতবাবুর কাছ থেকে শুনলাম, সব কালোর শুরু, সব রঙের শুরু আর সব রঙের শেষ সেই সাদা কালোতেই। তাই উনি প্রকৃতির বিষয়ক ছবি যখন আঁকছেন, তখনও বেছে নিচ্ছেন সাদা কালোকেই। অসাধারণ ওনার সৃষ্টি, আমরা জেনে অনেক সমৃদ্ধ হলাম। এবার আমরা কথা বলবো পরবর্তী শিল্পীর সাথে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শিল্পী সমর রায়। অ্যাকচুয়ালি আমার যে ছোটোবেলা থেকে যে আঁকার শখ যে ছিল, ওয়াটার কালার, মোম রং, এগুলো থেকে শিখে এসেছি। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যখন গ্যালারিতে আমরা যাই, ছবি আঁকা দেখি, সেখানে তেল রং কীভাবে কাজ করে বা কীভাবে করা হয়, সেই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ ছিল। এবং কিছু ছবি আমি করেছি এর আগের বছরও গ্যালারিতে, যখন আমরা আর্ট গ্যালারিতে আমরা দিয়েছিলাম ছবি। তো তেল রঙের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা এর ওপর রং করে 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 আমাদের কাজটা আমরা দেখাতে পারি, যেগুলো অন্য কালারের ক্ষেত্রে, ওয়াটার কালারের ক্ষেত্রে খুব কম হয়। এই জন্যই আমরা অয়েলের কালারের ওপর বেশি ছবি এবারে দিয়ে হয়েছে। শিল্প মানেই তার ভেতরে লুকিয়ে আছে কিছু কাহিনী। আপনার যে ছবিগুলো এখানে আছে, তার কাহিনীগুলো যদি একটু আমাদের ছোট্ট করে বলেন। আমাদের যেমন আগেরবারে থিম ছিল, মানে সাবজেক্ট ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। এবারে সেটা শৈশবকালের, মানে শৈশবকালের হচ্ছে প্রথম হচ্ছে আমরা গাছ,
মানে সবুজায়ন, তখন তো অত বুঝতাম না, কিন্তু গাছ আমাদের ভালো লাগতো। ফুল গাছ হোক, টগর হোক, গাঁদা হোক, আমরা গাছ পুঁততাম যে কোনো, যেমন পায়রা পোষা হোক, মাছ পোষা হোক, এরকম ধরনের গাছও আমাদের একটা তখন খুব ভালো ভালো সুন্দর সুন্দর গাছ আমরা লাগাতাম। তারপরে হচ্ছে যে রাত্রেবেলা মায়ের সঙ্গে হেরিকেনের আলো জ্বলছে, তার সঙ্গে পড়া এবং মা রান্না করছে পিঠে ঠেস দিয়ে, মানে একটু খুনসুটিও হচ্ছে, আবার আমার পড়াও হচ্ছে। আবার মাঝে মাঝে প্রশ্ন করি, মা এটা কেন, মা ওটা কেন, এটাতে কি হয়, এই প্রশ্নগুলো তখন থাকতো। সেটা তখন আমার ছবি আঁকার সময় মেমোরিতে এসছে, আমার মনে করতে পারছিলাম, তাই আমি সেটা ছবির মাধ্যমে তুলে ধরলাম। এছাড়া হচ্ছে যে তখন পড়াশোনার সময় না আমরা স্কুল ছুট করতাম, বইটা রেখে কোনো রকম স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তা আমরা বাড়িতে গেলাম না, তো এই জঙ্গলে বনে কুলপাড়া হোক, ফুলপাড়া হোক, বা দুষ্টুমি করে কারোর বাড়িতে টব ভেঙে দেওয়া হোক, এই ধরনের কাজগুলো করতাম আমরা দুপুরবেলায়। বা কোনো পাখি দেখতে পেলাম, সেই জিনিসগুলো আমরা সেইটাকে আমি এই ছবির মধ্যে তুলে ধরেছি। আর হচ্ছে যে আগেকার সময় আমাদের তো মোটামুটি আমি বলছি 15-20 বছর আগে খুব কারেন্ট যাতায়াত করতো, তখন আশেপাশে বাড়ির সবাই মিলে আমরা একটু গল্পতে মেতে উঠতাম। সেই আমরা গল্প যখন হবেই, সবার শেষে ভূতের গল্পের আগে রাজা রানীর গল্প হতো, সেই একটা আমরা গল্প করছি, সেই আমরা রাজার সেই একটা ভাব আমি আমার ছবিতে তুলে ধরেছি। এই আমার শৈশবকালের, আরও অনেক আছে যেটা হয়তো ছবিতে আমি তুলে আনতে পারিনি এখনও পর্যন্ত, ভবিষ্যৎকালে অবশ্যই করব। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী মৌমিতা বসু। আপনার বেশ অনেক ধরনের কাজ এখানে দেখছি, কিন্তু প্রথমেই চোখ টানছে যে ছবিগুলো কিছুটা মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রয়েছে, তো আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। আমি একটা অন্যরকম মিডিয়ামে কাজ করি, খুব পুরনো মিডিয়াম, এখন যেটা অতটা মানে বেশি শিল্পী কেউ কাজ করে না ওটা নিয়ে। টেম্পারা মিডিয়ামে কাজ করি, যেটা গুঁড়ো রঙের কাজ, তো আর ন্যাচারাল মিক্সচার আঠা দিয়ে কাজটা হয়। তো এই কাজটা কিন্তু এটা ট্র্যাডিশনাল বলতে যে টেম্পারায় যে ধরনের কাজ নর্মালি দেখা যায় ওইভাবে করা নয়, একটু অ্যাবস্ট্রাকশন এনে করা। আর আমাদের থিমটা ছিল চাইল্ডহুড, মানে আমাদের চাইল্ডহুড মেমোরিজের ওপরে ছিল। তো সেই জন্যে আমার ছোটোবেলার স্মৃতিতে যে বিকেলবেলায় ছাদে বসে থাকতাম, দুটো সাদা পায়ের প্যাঁচা আসতো, আমরা ওয়েট করতাম যে কখন আসবে, আজকে আসবে কি না, কারণ রোজ দেখতেও পেতাম না, কিন্তু আবার অপেক্ষা করলে হঠাৎ দেখতাম এসে হাজির। তো ওই ব্যাপারগুলো রয়েছে। তারপরে মামার বাড়ির ছাদে একটা খরগোশ ছিল, সে রোদ্দুরে পুড়ে যেতাম, তাও মা বলতো এই কী করছিস, ঘরে আয়, আমি ঠিক খরগোশের পেছনে বসে থাকতাম। তারপর আমাদের বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ ছিল, মানে আমি স্কুল থেকে ফিরেই আগেই পিছনে গিয়ে ওই বাগানের মধ্যে ঘোরা, কাঁঠাল গাছের তলায়, পাঁচিলের ওপর দিয়ে হাঁটা, এইসব যেগুলো করতাম সেই ব্যাপারগুলো তুলে ধরেছি আর কি, চেষ্টা করেছি। নেচারই বেশি আছে, মানে আমি যখন নিজের ছোটোবেলাটা মনে করলাম, দেখলাম মানুষের থেকেও বেশি প্রকৃতিটা যেন বেশি মনে পড়ছে, বা পশু পাখি যে ব্যাপারগুলো ছিল, খুব সহজ সরল সাধারণ মানে সিম্পল ব্যাপারগুলোই অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। তো সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি, নিজস্ব ভাষায় নিজের ভঙ্গিমায় তোলার চেষ্টা করেছি। আর আপনাদের কীরম লাগছে সেটা। আচ্ছা, এই কাঁঠাল গাছের তলায় পাঁচিলের ওপর দিয়ে ঘুরতে ঘুরতে, প্যাঁচার অপেক্ষা করতে করতে রং তুলিটা কবে ধরা হলো? রং তুলি আমার একদম মানে আমি যখন 3-4 বছরের বয়স, তখন থেকেই মায়ের লিপস্টিক দেখলেও দেয়ালে নাকি আঁকতাম। তারপরে রং ছিল, মানে ঘুম থেকে উঠেই আমি, আমার নিজেরও মনে আছে হালকা, আমি জানলার ধারে মায়ের, তখনকার দিনে তো মশারির খুব প্রচলন ছিল, যেটা এখন দেখা যায় না সচরাচর, তো মশারির ভেতরেই পায়ের দিকে চলে যেতাম, জানলা খোলা থাকতো, ন্যাচারাল লাইট আসতো, মা বাবি ঘুমাচ্ছে, আমি পায়ের কাছে বসে খুচুর খুচুর করে, ছোট্ট ছোট্ট, আমার বাবি ডক্টর ছিলেন, তো অনেক না ওই রিপ্রেজেন্টেটিভরা ওই রাইটিং প্যাড দিয়ে যেত, ওই প্যাডের ওপরেই বসে বসে আমি স্কেচ পেন দিয়ে আর ওই মোম রং বলতো তখনকার দিনে, যে ছোট ছোট ক্রেয়ন্সগুলোকে দিয়ে ছবি আঁকতাম। তো তখন থেকে এত ছবি আঁকতাম, তারপরে কোথাও শিখিনি আমি, স্কুলে হঠাৎ, তখন ক্লাস 2-2তে পড়ি, তো তখন একটা স্কুলে কম্পিটিশনে নাম দিয়েছিলাম। তো নাম দেওয়ার পরে ওখানে হঠাৎ ফার্স্টও হয়ে যাই।
আমার মনে আছে আমি যেখানে ছবি আঁকছিলাম আমি উপুড় হয়ে শুয়ে আঁকছিলাম। ছোট ছিলাম তো আমাদের বেঞ্চি জোটেনি, বড়রা বেঞ্চিতে আঁকছিল, আমি শতরঞ্চিতে ছোটদের দিয়েছিলাম, তো আমি ওরই ওপর উপুড় হয়ে শুয়ে আঁকছিলাম। সেই সময় পরে আমি শুনি যে একজন আমাদের বাড়িতে আসবে। তা আমি বললাম কে আসবে? এবার এসেছে, আমাকে ডাকা হয়েছে, তখন আমি বলতে পারো ডাইনিং টেবিলের থেকেও ছোট। হ্যাঁ, আমি এরকমভাবে দেখছি দুজন এসছে। কে এসছে? না, আমার মাস্টার মশাই। সে এসে বলেছে, আমি মানে পরে শুনেছি বাবিমার কাছে যে আমি এই বাচ্চা মেয়েটা যে আঁকছে, এঁকেই যাচ্ছে, মুখের ওপর চুল পড়ে উপুড় হয়ে শুয়ে এঁকে যাচ্ছে, আমি সারাক্ষণ মুখটা দেখতে পেলাম না। তারপরে যাই হোক, ওটাই ফার্স্ট হয়েছিলাম। ওই মাস্টারমশাই আমাকে বলেছিল যে ওকে আঁকা শেখান, ওর আঁকা হবে। মানে আমার বাড়িতে উনি চলে এসেছিলেন, মানে তখন তো স্মল টাউনে থাকতাম, খোঁজখবর নিয়ে যে হ্যাঁ ডক্টর মিত্রর মেয়ে, উনি মানে গিয়ে দেখা করি। আর অ্যাকচুয়ালি মাস্টারমশাইয়ের দিদি আমার স্কুল টিচারও ছিলেন, তো সেই সূত্রে খবরটা পেয়ে গেছিলেন যে মেয়েটিকে। তো মাস্টারমশাইয়েরই বলতে পারেন উদ্যোগ যে একে শেখানো হোক। আমার মাস্টারমশাইয়ের নাম শিবনাথ সর্ববিদ্যা। উনি 1 বছর ধরে মারা গেছেন, কিন্তু মানে হি ইজ দ্য পার্সন, মানে আমার ভেতরে যত শিল্প সত্তা বলে না, ন্যাচারালি গ্রো করা, কোনো দিনে বকা নয় ঝকা নয় কিছু, একদম ন্যাচারাল ওয়েতে যে মানুষকে তৈরি করা। আমার ছোট্টবেলাটা যাত্রাটা খুব সমৃদ্ধ বলতে পারে। আমার অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার একটা সোলো এক্সিবিশন হচ্ছিল ওই যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে চারুবাসনায়। তো ওখানে আমার জিতের সাথে পরিচয় হয়। তো জিতের সঙ্গে পরিচয় হওয়ার পর, জিত খুবই ভালো ছেলে, কি বলবো আর, আমাদের থেকে ছোট কিন্তু খুবই ভালো। তো ওখানে জিতি তারপরে আমার হঠাৎ বলে, মমিতা দি আমার এরকম একটা গ্রুপ আছে, তুমি করবে, আমাদের সাথে থাকবে? হ্যাঁ, মানে আমার মানুষটাকে পছন্দ হলেই হলো। ওই গ্রুপে তারপরে আমি অনেককেই চিনি, দেবুদা আছে, সবাইকে বললে দেবুদা আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, থাকবো না কেন। আর একসাথে কাজ করার মধ্যে না একটা অদ্ভুত আনন্দ আছে, কিন্তু মানে সবাই সমমনস্ক, তো মানে সবাই শিল্পী, এই আঁকা নিয়ে থাকা, আঁকা নিয়ে কথা, আঁকা নিয়ে ভাবনা, মানে আঁকা নিয়ে থাকাটাই একটা আলাদা, মানে তখন আর কিছু লাগে না, মানে যে আঁকতে পারে সেই বন্ধু, এরকম আর কি। অনেক ধন্যবাদ মৌমিতাদি। আমরা এই গ্রুপের শিল্পীদের কাজ দেখলাম, প্রকৃতির সাথে সবারই তাদের ছোটোবেলার কোথাও গিয়ে একটা হয়তো যোগসূত্র রয়েছে, তাই সবারই কিন্তু শৈশবের স্মৃতিচারণার মধ্যে বারবার প্রকৃতি উঠে এসেছে। এবং এই প্রদর্শনীর সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টরটা এখনও অবধি আমার চোখে পড়লো, সেটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা ধরনের মিডিয়ামে কাজ, আলাদা আলাদা স্টাইলে কাজ। আমরা অনেক সমৃদ্ধ হলাম, শিল্পীদের থেকেও অনেক কিছু আমরা জানলাম। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মিহিকা শ্রীমানি। নমস্কার।